রিয়া, ওই রিয়া, রিয়া, কোথায় গেলি রে মা? শুনতে পাচ্ছিস কি আমার কথা? এই মেয়েকে নিয়ে আর পারি না। সকাল হয়ে চোখটা একবার খুলতে পারলেই হয়, তারপর এই মেয়েকে আর বাড়িতে দেখতে পাওয়া যায় না। সব সময় শুধু পাড়া বেড়াতে যায়, জানি না কোথায় যে গেল। আর আমার হয়েছে যত জ্বালা, সারাদিন রান্না করো আর ঘর সংসার সামলাও। ঠিক সেই সময় বাবলু সেখানে এসে উপস্থিত হয়। বাবলু হলো রিয়ার বাবা। আরে ও গিন্নি, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন করছো বলো তো? তোমার গলার আওয়াজ পুরো গ্রাম শুনতে পাচ্ছে। কি হয়েছে আমাকে বলো তো? বাড়িটা মাথায় তুলে রেখেছো কেন? তাই তো, আমি একটু চিৎকার চেঁচামেচি করলেই তোমার সমস্যা হয়। আর নিজের মেয়েটাকে দেখো না, সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই পাড়া বেড়াতে চলে গেছে। কোথায় গেছে, কি করছে কে জানে। বাড়ির কাজকর্ম কি কিছুই শিখতে হবে না তোমার মেয়েকে? সারা দিন আমি খেতে মরছি, আর ওই মেয়েটা সারা দিন ঘুরে ঘুরে বেড়ায়। আরে গিন্নি, তুমি এত রেগে কেন যাচ্ছ বলো তো মেয়েটার উপরে? সে এখন বড় হচ্ছে, সমবয়সী বাচ্চাদের সাথে মিশবে, খেলবে, এটাই তো করবে সে। আর তাছাড়াও কিছুদিন পরে বেথা দিতে হবে। তখন কি করবে? শ্বশুর বাড়িতে গিয়ে কত কাজ করতে হবে, কত দিকে সামলাতে হবে। এখন যদি এখানেও কাজ করে, শ্বশুর বাড়িতে গিয়েও কাজ করে, মেয়েটার তো একটু শান্তিরও দরকার আছে নাকি? হ্যাঁ, তাই তো। তোমার আশকারা পেয়ে পেয়েই মেয়েটা আমার এমন হয়ে যাচ্ছে। আর লাই দিও না মেয়েকে, বলে রাখলো। শ্বশুর বাড়িতে গিয়ে যখন কোনো কাজ করতে পারবে না, তখন তারা কত কথা শোনাবে জানো। মা কোনো কিছু শিখিয়ে পাঠায়নি, এসবও বলবে। এখন তো সে বড় হচ্ছে, কেন মায়ের হাতে হাতে দুটো কাজ কি শিখতে পারে না? পরে দিয়ে যখন শ্বশুর বাড়িতে কথা শুনবে, তখন কি খুব ভালো লাগবে? শোনো গিন্নি, এই জন্যই কিন্তু আমি ওকে কিছু বলছি না। দুদিন পর যখন বিয়ে হবে, শ্বশুর বাড়িতে গিয়ে কতই না কথা শুনতে হবে। এখনো যদি আমরা কথা শোনাই, তাহলে মেয়েটা শান্তি কোথায় পাবে বলো তো? আজ ওকে বাড়িতে আসতে দাও। ঠ্যাং ঠুং একেবারে ভেঙে বাড়িতেই বসিয়ে রাখবো। ঠ্যাং ভেঙে বাড়িতে বসে থাকবে, ওই ভালো। জানি না সে এখন কোথায় কি করছে না করছে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে আমার হয়েছে যত জ্বালা, সংসারের কাজকর্ম সারাদিন করতে করতে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। আরে গিন্নি, একে তো কি গরম পড়েছে, তারপর আবার তুমি যদি এত মাথা গরম করো, কখন জানি তোমার মাথা বাস্ট হয়ে যায়। ঠান্ডা হও, ঠান্ডা হও, একটু শান্ত হও। মেয়েকে বাড়িতে ফিরতে দাও, কি বলতে হয় আমি বলছি। এদিকে মা খুব রেগে আছে রিয়ার উপর, আর অন্যদিকে রিয়ার কাণ্ডখানা দেখো। এই মারিয়া, শোন, বেশি চিৎকার চেঁচামেচি করিস না। আমরা কিন্তু এখানে চুরি করতে এসেছি। যদি একবার ধরা পড়ে যায়, তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। আর তোরা তো জানিস, এটা সরকারদের বাগান। একবার যদি ধরা খাই, তাহলে আর রক্ষে থাকবে না রে বাবা। কিন্তু শোন রিয়া, এই চুরি করাটা কিন্তু আমাদের ঠিক হচ্ছে না। তারপর আবার এটা সরকারদের বাগান। যদি কেউ একবার দেখে বলে দেয়, তাহলে কিন্তু বাবা মার সামনেই আমাদেরকে ধরে মারবে। মান সম্মান কিচ্ছু কিন্তু থাকবে না। আর একবার ভেবে দেখ রিয়া। চল, আমরা না হয় বাড়িতেই চলে যাই। কেন মিছে মিছে এই বদনামের ভাগীদার হব বল? আরে মারিয়া, চুপ কর তো। তুই এত ভীতু আমি আগে জানতাম না। দেখ, গাছে কি সুন্দর পাকা পাকা টসটসে আম ঝুলছে। এই আম ছেড়ে কি যাওয়া যায়? তোরা চুপচাপ থাক, পরেরটা পরে দেখা যাবে। আগে আমগুলো পেড়ে নেই। আরে রিয়া আপু, তুমি ওর কথা শোনো না তো। মারিয়া আপু খুব ভীতু। তুমি আম পারো, আমরা সবাই পাহারা দিচ্ছি। কেউ কিচ্ছু দেখতে পাবে না। আমরা সবাই তোমার সাথে আছি। তাড়াতাড়ি আম পারো। এতগুলো টসটসে আম গাছে পেকে আছে, কিন্তু ওরা কাউকে দেয় না। এই সরকাররা খুব পাজি। এই জন্যই আমরা ওদের গাছের আম চুরি করে খাবো।
তুমি কিচ্ছু ভেবো না, কিছুই হবে না। তুমি আমগুলো পারো তো। দেখ মারিয়া দেখ, তোর ঘটে তো বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। একটা বাচ্চা মেয়ে হয়েও আমাদেরকে কত সাহস জোগাচ্ছে দেখ। আর তুই একটা ভীতু ডিম। ওই সরকাররা খুব স্বার্থপর মানুষ, সবার উপরে কত জুলুম করে। আজকে যখন সুযোগ পেয়েছি, ওদের গাছের আম চুরি করবই করব। ঠিক আছে রিয়া, তোর যা ভালো মনে হয় তাই কর, কিন্তু যদি একবার ধরা পড়ে যায় তাহলে আর রক্ষে নেই। কিন্তু ধরা না পড়লে তো ভালোই। এরপর রিয়া এবং তার দুই বান্ধবী মিলে সরকারদের গাছ থেকে ইচ্ছে মতো আম পেড়ে নেয়। আর তারপর সেই চুরি করা আমগুলো নিয়ে যে যার মতো ভাগ করে বাড়ি ফিরে যায়। এই যে দেখো, এতক্ষণ পরে চলে এসেছে তোমার মহারানী। সারা দিন সারা পাড়া ঘুরে ঘুরে এই দুপুরবেলা বাড়িতে আসার সময় হলো তার। তা মহারানী, এত বেলা করে বাড়িতে আসার কি দরকার ছিল? যেখানে ঘুরতে গিয়েছিলে সেখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই? খাওয়া দাওয়া সেরে আসতে পারোনি? বাড়িতে আসলে কি মনে করে? বাবা, দেখো, মা সব সময় আমার উপর মাথা গরম করে থাকে। আমি কি এমন করেছি বলো তো? মা, তুমিই বলো তো, আমি কি একটুখানি বাইরে যেতে পারি না? আমার বান্ধবীদের সাথে একটু খেলাধুলা করতে পারি না? আমি কি এমন দোষ করলাম বলো তো দেখি? সারা দিন তুমি আমার উপর রেগে থাকো। সব সময় আমি বাড়িতে থেকে কি করব বলো তো? ও আচ্ছা আচ্ছা, তোর তো এখন খেলার বয়স তাই না? তুই তো এখন শুধু খেলাই করবি। ঢিঙ্গি মেয়ে কোথাকার, একবার দেখেছিস নিজেকে? আয়নায় ভালো করে দেখ, বিয়ের বয়স হয়ে গেছে তোর। আর বলছিস এখনো খেলার বয়সে যায়নি তোর? দুদিন পর তোকে বিয়ে দেব। শ্বশুর বাড়িতে গিয়ে কাজকর্ম না করতে পারলে কত কথা শুনতে হবে জানিস? আমার সাথে বাড়িতে থেকে দু চারটা কাজকর্ম তো করতে পারিস। বিয়ে থা হলে তখন এত কথা শুনতে হতো না। শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি? সারাদিন শুধু পাড়া বেড়াবি নাকি? দেখো মা, আমাকে সারাদিন এসব বিয়ে টিয়ের কথা বলবে না। আমি কিন্তু ওসব বিয়ে টিয়ে এখন করতে চাই না। আমার বিয়ে করতে ভালো লাগে না। আর কেন মা, আমি কি এই বাড়িতে থাকলে তোমার খুব সমস্যা হয়ে যাচ্ছে নাকি? কই, বাবা তো কখনো আমাকে বিয়ের কথা এভাবে বলে না। যখনই তোমার সাথে কথা হয় তখনই শুধু বিয়ে বিয়ে আর বিয়ে। কেন মা, তুমি কি আমাকে এখান থেকে বিদায় করতে চাও নাকি বলো তো? আমার চিন্তা তুই এখন বুঝবি কি করে? তুই তো এখনো মা হসনি। যেদিন মা হবি সেদিন বুঝবি কেন সারাক্ষণ আমি তোর সাথে এমন করি। একটা মেয়ে বড় হলে মায়ের কত চিন্তা, তুই কি আর এসব বুঝবি? তুই তো সারাদিন পাড়া বেড়াবি, খেলবি টেলবি, এইসবই তোর সব কিছু। আমার কোনো কথাই তোদের কানে যায় না। আহা গিন্নি, একটু থামো তো। মেয়েটা সবে বাড়িতে এসেছে আর তোমার মুখ চালানো শুরু হয়ে গেছে। আচ্ছা মা, আমাকে বলতো দেখি, এই সকালে বের হয়েছিস, দুপুরবেলা বাড়ি ফিরলি, এতক্ষণ কোথায় ছিলি? বাবা, তুমি রাগ করবে না তো? আসলে আমরা সবাই আজকে সরকারদের বাগান থেকে আর ওই আমগুলো নিয়ে এসে আমি আমাদের রান্নাঘরে রেখে দিয়েছি। ওরা সবাই ওদের আম নিয়ে চলে গেছে, আর আমিও আমার ভাগের আম নিয়ে বাড়ি চলে আসলাম। বাবা, তুমি জানো, ওদের ওই গাছের আমগুলো না খুব মিষ্টি। ওরা কাউকেই দেয় না। গাছ ভর্তি আম পেকে টসটসে হয়ে আছে, আর তাই তো আমরা চুরি করে নিয়ে এসেছি। দেখো, দেখেছো তোমার ডিঙ্গি মেয়ের কাণ্ড? এই জন্যই আমি এরকম করি সারাক্ষণ। আর তুমি শুধু আমাকে বারণ করে যাও। সরকারদের বাগান থেকে আম চুরি করে এনেছে। ওরা কেমন মানুষ তুমি তো জানো। ওরা কাউকে ছেড়ে কথা বলে না। আর ওদের বাগান থেকে আম চুরি করে এনেছে। যদি জানতে পারে আর রক্ষে থাকবে না। সত্যি যদি জানতে পারে না, তোমার মেয়েকে এখান থেকে তুলে নিয়ে যাবে, মনে রেখো। দেখ মা, আম চুরিটা তুই কেন করলি বলতো? এটা কিন্তু তুই অন্যায় করেছিস। এটা আমিও মানতে পারছি না। তুই তো জানিসই ওরা মানুষ কেমন। ওরা মোটেও ভালো মানুষ নয়। আর তুই তাদের কাছ থেকেই আম চুরি করলি? হ্যাঁ বাবা, আমি জানি ওরা মানুষ ভালো না, কিন্তু গাছ ভর্তি আম পেকে টসটসে হয়ে আছে। ওরা কখনোই কাউকে দিয়ে খায় না, এই জন্যই আমি চুরি করেছি।
আর এখন আমের মৌসুম চলছে, এখন যদি আম না খেতে পারি কখন খাবো বলো তো? কেন রে, তোর বাবা কি কখনো তোকে আম কিনে খাওয়াতে পারে না নাকি, যে মানুষের গাছ থেকে আম চুরি করে আনছিস? ভালো করে শুনে রাখ, আজকের পর থেকে আর বাড়ির বাইরে বের হবি না, সারাক্ষণ বাড়িতেই থাকবি। বাড়ির বাইরে গেলেই তো এর বাগানে চুরি, ওর বাগানে চুরি, সব চুরি করতে থাকিস। আমার আর এইসব ভালো লাগছে না। কি যে শিক্ষা দিয়েছি তোকে বুঝতে পারি না। আর তুমি শোনো, তোমার মেয়ের জন্য ভালো একটা পাত্র দেখো, ওকে বিয়ে দিয়ে দিব তাড়াতাড়ি। আমার আর এইসব চিন্তা ভালো লাগছে না। বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। তুমি একটু মাকে বোঝাও তো, মার মাথাটাকে একটু শান্ত করাও। আমি কিন্তু সত্যিই এখন বিয়ে করতে চাই না বাবা। একদিন সরলা এসে রিয়াকে দেখে পছন্দ করে আর তার ছেলের জন্য বউ করে নিয়ে যায়। সকালবেলা উঠে রিয়া যখন রান্নাঘরে রান্না করতে যাচ্ছিল, তখন তার শাশুড়ি মা বলতে থাকে, আরে বৌমা, তুমি রান্নাঘরের দিকে কোথায় যাচ্ছ শুনি? মা, আমি আসলে আপনাদের সবার জন্য চা বানাতে যাচ্ছিলাম। যখন আমি বাড়িতে ছিলাম, মা সারাক্ষণ আমার উপর চিৎকার করতো কাজ করার জন্য, কিন্তু আমি তো ওখানে আসলে কিছুই করিনি। কিন্তু এখন শ্বশুর বাড়িতে এসেছি, এখন টুকিটাকি কাজকর্ম না করলে কি হয় বলুন? শোনো মা, তুমি আগে বাড়িতে কি করেছো না করেছো সেটা আমি জানি না। তুমি এখন আমার বাড়ির নতুন সদস্য, আর তোমার বয়সও খুব কম। তুমি এত সকালে উঠতে হবে না, ঘুমিয়ে নাও। আমার মতো যখন বয়স হবে তখন না হয় তুমি সংসারের হাল ধরো। এখন আমি যে কটা দিন বেঁচে আছি, ভালো আছি, সে কয়দিন আমি সংসারের সব কাজকর্ম দেখে নেব। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না মা। না মা, আপনার তো বয়স হয়েছে, এই বয়সে আপনি সবকিছু করবেন, এটা তো ভালো দেখায় না। আমি হাতে হাতে আপনার সাথে কাজকর্ম করে দেব মা, আমার কোনো সমস্যা নেই। আপনি চিন্তা করবেন না মা, আমি সবকিছুই করতে পারবো। আপনি শুধু আমাকে একটু দেখিয়ে দেবেন, তাহলেই হবে। না না মা, কি বলছো তুমি? তুমি এখনো অনেক ছোট। যাও তো যাও, একটু ঘুমিয়ে নাও। আমি যা বলছি তাই শোনো। আমার আর একটা মেয়ে যেমন আছে, তুমিও আমার আরো একটা মেয়ে। তুমি তো আমার বাড়ির লক্ষ্মী। আমি এদিকটা সামলে নেব সবকিছু, তুমি ভেবো না মা। আরে, আমার শাশুড়ি মা এত ভালো, আমাকে তো কোনো কাজকর্ম করতেই দিচ্ছে না, উল্টো দিকে আমাকে আরো ঘুমাতে বলছে। বাহ বাহ বাবা, এমন শাশুড়ি মা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভালোই হয়েছে, মা আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। ও বাড়িতে থাকতে তো মা আমার উপর সারাক্ষণ চিৎকার করতেই থাকতো। আরে বৌমা, কি এত ভাবছো বলো তো? যাও, তুমি গিয়ে আরো একটু ঘুমিয়ে নাও। এত সকাল সকাল তোমাকে উঠতে হবে না। যাও মা, আমি রান্না বাড়া শেষ করব যখন, তখন তুমি উঠে হাত মুখ ধুয়ে খেতে এসো। এখন যাও তো মা। ঠিক আছে মা, আপনি যখন এত করে বলছেন, আমি চলে যাচ্ছি। রিয়া এসব বলে আবারও তার ঘরের দিকে চলে যায়। দেখতে দেখতে রিয়ার শ্বশুর বাড়িতে বেশ কিছুদিন চলে যায়। রিয়া একদিন শাশুড়ি মায়ের সাথে বসে বসে গল্প করছিল, আর তখন রিয়ার ননদ সেখানে আসে আর এসে বলে, ভাবি, কি করছো এখানে বসে বসে? এই যে এই জামা কাপড়গুলো নাও তো, এগুলো একটু ভালো করে কেচে দাও। এই নোংরা জামা কাপড় পরে থাকতে আমার একদম ভালো লাগছে না। বলছিলাম কি বোন, এই জামা কাপড়গুলো যদি আমি কালকেই সকালে কেচে পরিষ্কার করে দিই, তাহলে কি কোনো অসুবিধা হবে? আজকে তো প্রায় বিকেল হয়ে গেছে, একটু পরেই সন্ধ্যা নামবে। আজকে আর দুয়ে কি হবে, এগুলো তো আর শুকোবে না। কাল তাহলে সকাল সকাল কেচে দিতে পারবো, আর সারাদিনে শুকিয়েও যাবে। সারাদিন তো ঘরের মধ্যে শুয়ে বসেই থাকো, কটা কাপড় ধুতে বলেছি সেখানেও অজুহাত। যে কোনো কাজের কথা বললেই দেখি আজকে নয় কালকে করব, কালকে নয় পরশু করব। এতটা কুড়ে হওয়া ভালো নয়।
আর কুড়ে হবেই না বা কি হয়েছে? আমার মায়ের আশকারা পেয়ে পেয়ে তুমি আরো মাথায় উঠে যাচ্ছ দিন দিন। কোনো কাজকর্ম তো করোই না সংসারের, সারা দিন বসে বসে থাকো। দেখ সন্ধ্যা, আমার বৌমাকে খবরদার এভাবে বলবি না। আর কি, নিজের কাজগুলো নিজে করে শিখে নিতে পারিস না নাকি? আমার বৌমার সাথে এভাবে কথা বলছিস কেন তুই? নিজের কাজগুলো এবার নিজে শিখে নে। এখন ভাবি এসেছে বলে ভাবির কাছ থেকে করে নিচ্ছিস, আর কিছুদিন আগে এই কাজগুলো তুই আমার কাছ থেকে করে নিচ্ছিস। আমি ভালোই ভালোই বলছি, নিজের কাজগুলো নিজে শিখে নে। সারাদিন ভাবির কাছে এসে এটা করে দাও ওটা করে দাও, এসব আর কতদিন চলবে? হ্যাঁ, দুদিন পর তো নিজেও শ্বশুর বাড়ি যাবি। দুটো কাজ শিখে নিলে কি এমন ক্ষতি তোর? হ্যাঁ, সে ঠিক আছে মা, শ্বশুর বাড়ি যখন যাব তখন আমার কাজ আমি বুঝে নেব। এখন যেটা করতে বলছি, তোমার ছেলের বউকে ভালোই ভালোই সেটা করতে বলো। তোমার বৌমাকে কি তুমি ঘরে সাজিয়ে রাখতে নিয়ে এসেছো নাকি, যে ঘরের কোনো কাজকর্ম তাকে করতে দাও না? সারাদিন খায় দায় আর শুধু ঘুমায়। সব কাজকর্ম তো তুমি নিজে করো, আর আমাকে দিয়েই করাও। ও, তাই বুঝি? বাড়ির কোন কাজটা তুই করিস শুনি? আমি তোকে দিয়ে কাজ করাই, এটা কিভাবে বলতে পারলি? যেখানে খেয়ে যাস থালাটাও সেখানেই রেখে চলে যাস, আর তুই করিস আমার কাজ? আর শোন, বৌমা তোর কোনো কাজ করতে পারবে না, আমি বলে দিলুম। নিজের কাপড় জামাগুলো নিজে কাচবি। এখন থেকে নিজের কাজগুলো নিজেই করবি, শুনতে পেরেছিস? না মা, এমন করে বলছেন কেন? আমি কাল সকাল সকাল ওর কাপড়গুলো সব কেচে দেব। এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে তো, রোদ নেই বাইরে, কাপড়গুলো কেচে দিলেও শুকাবে না। তাই আমি আসলে কালকে সকালে কাচবো এই কথাটা বলেছিলাম। তুমি রাগ করো না ননদিনী, আমি তোমার সবগুলো কাপড়ই কেচে দেব। থাক থাক ভাবি, তোমাকে আর ছুঁচো মেরে হাত বন্ধ করতে হবে না। তুমি আদরের বৌমা, মায়ের কাছেই থাকো। আমার কাজগুলো আমি নিজেই করে নেব। হুম। এসব বলতে বলতে রিয়ার ননদিনী সন্ধ্যা সেখান থেকে চলে যায়। তারপর একদিন ওই পাড়ারই বৃদ্ধ টুম্পা ভাবি আসে রিয়ার শাশুড়ির কাছে। এসে বলতে থাকে, কি রে সরলা, তুই এখনো এই বয়সে এত কাজকর্ম করছিস? তোর ছেলের বউটা কোথায়? হ্যাঁ, আরে আছে আছে, বাড়িতেই আছে। ও ছোট মানুষ, একটু ঘুমোচ্ছে, তাই আর ওকে ডাকাডাকি করিনি। এমনিতেই আমার ছোট সংসার, খুব বেশি কাজকর্ম তো নেই, আমি নিজেই করি। ওর আর একটু বয়স হোক, তখন নিজের কাজ নিজেই করবে। কি বলছিস সরলা? বেলা ৮টা বেজে গেছে, এখনো তোর বৌমা পড়ে পড়ে ঘুমোচ্ছে? আর আমার বৌমারা তো সেই সকালে উঠে বাড়ির কাজকর্ম সব শেষ করে ফেলে। সকাল ৮টা বাজতে বাজতে দেখবি বাড়ির সব কাজকর্ম শেষ হয়ে গেছে, তোর বৌমা এখনো ঘুমোচ্ছে। আমার বৌমারাই আমাকে কোনো কাজকর্মতে হাতই দিতে দেয় না, আর তুই কি এমন বৌমা নিয়ে আসলি, সকাল ৮টা বাজে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে? আরে টুম্পা ভাবি, ওভাবে ভাবছো কেন? আমি আমার বৌমাকে বলেছি সকাল সকাল না উঠতে। এমনি ছোট মানুষ, এত সকালে উঠে কাজকর্ম করতে হবে না, এই জন্যই ও ঘুমোচ্ছে। আর তখন রিয়ার ননদ সন্ধ্যা সেখানে চলে আসে। হ্যাঁ মা, তুমি তো সব সময় ভাবিকে মাথায় তুলে রাখো, কোনো কাজকর্ম করতে দাও না। সারাদিন বলো বিশ্রাম নাও, ঘুমাও, এইসব। আমাকে কি কখনো বলেছো একটু বিশ্রাম নিয়ে গিয়ে? বরং উল্টো দিকে সবসময় দু চার কথা আমাকে শুনিয়েই দাও সব সময়। তোকে বলবো না তো কাকে বলবো বলতো? মনে হয় বাড়ির কত কাজ করিস তুই, এমন ভাবে বলছিস যেন বাড়ির সব কাজ তোকে দিয়েই করাই আমি, একটুও বিশ্রামের সুযোগ দেই না। তোকে দু চার কথা মাঝে মাঝে শোনাই, কারণ দুদিন পর তুইও তো পরের ঘরে যাবি। সেখানে গিয়ে যে কি করতে হবে সেটা কি তুই জানিস? এজন্যই বলি দুই চারটা কাজ শিখে রাখ। কিন্তু আমি কিছু বললেই তোর মনে হয় তোকে আমি বকাঝকা করছি। শোন সরলা, তুই এভাবে বৌমাকে মাথায় তুলে রাখিস না। এভাবে চলতে থাকলে একদিন দেখবি বৌমা তোকে দিয়েই সব কাজ করাবে, নিজে আর কখনোই কোনো কাজে হাত দেবে না।
আমিও তো সেই কথা বলি মাকে, কিন্তু মাকে কিছুই বোঝানো সম্ভব নয়। যেদিন ওরকম হবে সেদিন মা বুঝতে পারবে নিজের বৌমাকে আদর দিয়ে দিয়ে কিভাবে বাদর তৈরি করে ফেলেছে। শোনো গিন্নি, সামনে তো সন্ধ্যার বিয়ে। তোমার ননদিনীর বিয়েতে সব কাজের দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। মা কিন্তু বলে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, সেটা তো বুঝলাম, কিন্তু কি দায়িত্ব নেব আর কি কি কাজ করতে হবে সেটা তো বলো। আরে তেমন কিছু নয়, সন্ধ্যার বিয়েতে তো অনেক আত্মীয় স্বজন আসবে। মা তো একা হাতে সব সামলাতে পারবে না। যদিও আমি আছি, সব দিকেই নজর রাখবো। তারপরেও তোমাকে বলে রাখছি, তুমি একটু সব দিকে নজর রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি অত ভেবো না, আমি সব দিকে খেয়াল রাখবো। আর সন্ধ্যার বিয়ে মানে আমার নিজের বোনের বিয়ে। আমি তো কখনোই সন্ধ্যাকে ননদের মতো দেখি না, আমার নিজের বোনের মতো দেখি। যা কিছু করতে হবে আমি সব কিছু খুব মনোযোগ দিয়ে করব, সব দিকে খেয়াল রাখবো। তুমি একদম ভেবো না। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন চলে যায়। আজকে রিয়ার ননদ সন্ধ্যার বিয়ে। সন্ধ্যার শ্বশুর বাড়ি থেকে ওর শাশুড়ি এসেছে দেনা পাওনা বিষয়ে কিছু কথা বলতে। শুনুন বিয়ান, আপনি তো আমাদের দাবি দেওয়া সবকিছুই রেখেছেন, কিন্তু এর মধ্যেও একটা কথা আছে। সেটা হলো, আমাদের পরিবারের নিয়ম হলো, যে বাড়ি থেকে আমরা মেয়ে নিয়ে আসবো সেই বাড়ি থেকে একটা সীতাহার দিতে হবে। আর ওই সীতাহার না দিলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু বিয়ান সাহেবা, এই মুহূর্তে আমরা সীতাহার কোথা থেকে বানাবো বলুন তো? আপনি তো আগে এই বিষয়ে আমাদেরকে কিচ্ছু বলেননি। একে তো বিয়েতে অনেক খরচ হয়ে গেছে, আর আপনারা যা যা চেয়েছেন সবগুলোর ব্যবস্থাই আমরা করেছি, সবগুলোই দিয়েছি। এখন হঠাৎ করে সীতাহার চাইছেন, এটা তো এখন আমাদের পক্ষে সম্ভব না বিয়াইন। আপনি এই শেষ সময়ে এসে যদি এসব বলেন, আমার মেয়ের তো দুর্নাম হয়ে যাবে। কারণ আমরা বিয়ের সব কিছু ব্যবস্থা করেছি, সবাইকে দাওয়াত করেছি। এই মুহূর্তে এসে আপনি এইভাবে বললে আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। আপনি একটু ভাবুন আমাদের কথা। আমার যা বলার আমি বলে দিয়েছি। আপনাদের সাথে এখনই সম্পর্ক শেষ হয়ে যাবে যদি আপনারা সীতাহার না দিতে পারেন। আর যদি সীতাহারটা দিতে পারেন তবে এই সম্পর্ক এগোবে, আজকে বিয়েটা হবে। তখন রিয়া তার শাশুড়িকে ঘরের মধ্যে ডেকে নিয়ে এসে বলে, মা, আমার বাবা আমার বিয়ের সময় আমাকে একটা সীতাহার দিয়েছিলেন। এখন এই মুহূর্তে বোনের বিয়ে হওয়াটা খুব দরকার। আর এই বিয়েটা যদি ভেঙে যায় আমরা নিজেরাও সমাজে মুখ দেখাতে পারবো না, আর বৃষ্টিও খুব ভেঙে পড়বে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার সীতাহারটা আমি যদি দিয়ে দিই তাহলে বৃষ্টির বিয়েটা হয়ে যাবে। যদি বৃষ্টি কখনো সীতাহার বানাতে পারে তাহলে না হয় আমারটা আমাকে ফেরত দিয়ে দেবে। আমি আমার সীতাহারটাই বৃষ্টিকে দিয়ে দিতে চাই। আপনি আর মানা করবেন না মা। না না মা, এ তুমি কি বলছো? আমার মেয়ের বিয়ে ভেঙে যায় যাবে, কিন্তু আমি তোমার সীতাহারটা নিয়ে আমার মেয়েকে দিতে পারবো না মা। রিয়া এরপর অনেক বুঝিয়ে তার শাশুড়ি মাকে রাজি করায়, এবং সেই মুহূর্তে রিয়ার ননদিনী বৃষ্টি সেখানে এসে হাজির হয় আর বলে, ভাবি, আমি তোমাকে নিয়ে অনেক খারাপ কথা বলেছি, অনেক হিংসা করেছি। মা যখন তোমাকে অনেক বেশি ভালোবাসতো তখন সত্যিই আমার খুব হিংসে হতো, কিন্তু আজকে আমি বুঝতে পারলাম মা তোমাকে ভালোবেসে কখনোই ভুল করেনি। আসলেই তুমি ভালোবাসার যোগ্য, তুমি অনেক ভালো। তুমি না থাকলে আজকে হয়তো আমার বিয়েটাই সত্যিই আটকে যেত। আরে দূর পাগলি, তুমি তো আমার নিজের ছোট বোন, তোমাকে কি আমি কখনো হিংসে করতে পারি? তোমাকে আমি সব সময় অনেক বেশি ভালোবেসেছি। তুমি তো শুধু আমার ননদিনী না, আমার বোন। আমার তো কোনো ভাই বোন নেই, তাই আমি সব সময় তোমাকে অনেক ভালোবেসেছি। যাই হোক, সব ভালো যার শেষ ভালো তার। এরপর ধুমধাম করে রিয়ার ননদিনীর বিয়ে হয়ে যায়। বন্ধুরা, আজকের গল্প থেকে আপনারা কি শিখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মারিয়া ও সন্ধ্যা নামের নাম দুটি সিলেক্ট হয়েছে। তাদের নাম দিয়েই কিন্তু আজকের গল্প তৈরি করা হয়েছে।